আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আজ আমার বিশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে বার কাউন্সিলের যে 7টি সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর সাজেশন। বার কাউন্সিলের যে 7টি সাবজেক্টে আপনারা পরীক্ষা দিবেন, এই সাবজেক্টগুলোতে কিন্তু অনেক ধারা, বিধি, অনুচ্ছেদ আছে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টি ধারা। এখন এই 57টি ধারায় আপনার পড়তে হবে কিনা? উত্তর হচ্ছে না। আবার দণ্ডবিধির 511টি ধারা, সিআরপিসির 565টি ধারা, সাক্ষ্য আইনের 167টি ধারা, এই যে সবগুলো আইনের সবগুলো ধারায় কি আমাদের পড়তে হবে? উত্তর হচ্ছে না। তাহলে কি পড়তে হবে? আমাদের পড়তে হবে হচ্ছে সেই ধারাগুলো যেগুলো থেকে প্রশ্ন আসার সবচেয়ে বেশি সম্ভাবনা। তো সেই ধারাগুলো আমরা কিভাবে নির্ধারণ করব? মূলত বার কাউন্সিলের বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে এটা পাওয়া যায় যে এই ধারাগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে এবং এই ধারাগুলোই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য এই কঠিন যে কাজটা, সেই কাজটা আমরা করেছি খুব সহজে। অর্থাৎ কাজ আমাদের, ফলাফল ভোগ করবেন আপনারা। কিভাবে সেটা? আপনাদের জন্য আমরা তৈরি করেছি একটা স্পেশাল শর্ট সাজেশন। অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ ধারাগুলো দিয়ে শর্ট সাজেশন প্রস্তুত করেছি এবং এই শর্ট সাজেশনের আলোকেই কিন্তু আমরা কি করব? একটা শর্ট হ্যান্ড নোটও প্রস্তুত করব। এখন একটা আইনের আপনি অনেকগুলো ধারা পড়লেন, যেমন ধরেন দণ্ডবিধির আপনি 300টি ধারা পড়লেন। 300 ধারা যেহেতু পড়লেন, তো স্বাভাবিকভাবে আপনি কিন্তু অনেক ভালোভাবে পড়তে পারবেন না, কারণ অন্যান্য আইনেরও তো এরকম পড়তে হবে বেশি বেশি করে। তখন কি হবে? তখন এই ভাষা জ্ঞান নিয়ে আপনি যখন পড়বেন, তখন পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি ভালো অ্যান্সার করতে পারবেন না, অনেক ভুল হবে আপনার। তাহলে কি দরকার হচ্ছে এই 300 ধারা না পড়ে আমি যদি সেখান থেকে 140টি ধারা পড়ি এবং সেই 140টি ধারা যদি আমি এমনভাবে পড়ি যে সেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমি পারবো, এবং এই মুষ্টিমেয় প্রশ্নগুলো আসবে এই 140টা ধারা থেকে, তাহলে আমি কেন 300 ধারা পড়তে যাব? তাহলে যারা বুদ্ধিমান, যারা কৌশলী, তারা কি করবে? তারা কিন্তু আগে একটা সাজেশন, একটা গাইডলাইন প্রস্তুত করবে। আর আপনাদের জন্যই আমরা সেটা প্রস্তুত করেছি। বোনাফাইড ল একাডেমি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য একটা শর্ট সাজেশন প্রস্তুত করেছে এবং সেটার আলোকে আমরা একটা শর্ট হ্যান্ডনোট প্রস্তুত করব এবং এই শর্ট হ্যান্ডনোটের আলোকে আমরা আপনাদের জন্য আবার 16টি ক্লাস নিব। সিপিসি, সিআরপিসি, পিনাল কোড, এই সাবজেক্টগুলোতে 3টা করে ক্লাস হবে, সাক্ষ্য আইনের 2টো ক্লাস হবে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, বার কাউন্সিল অর্ডার থেকে 1টি করে ক্লাস হবে। এভাবে 14টি ক্লাস আর 2টো রিভিশন ক্লাস, মোট 16টি ক্লাস। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। ক্লাস শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে, তবে ভর্তি হতে হবে 10 অক্টোবরের মধ্যে। কেন 10 অক্টোবরের মধ্যে? কারণ আমাদের আসন সংখ্যা সীমিত, আমরা মাত্র 100 জনকে এই কোর্সে নিতে পারবো। তো 100 জন যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভর্তি ক্লোজ করে দিব। এজন্য লিমিটেশন হচ্ছে অক্টোবরের 10 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আর ভর্তি হওয়া মাত্রই আপনি কি পাবেন? আমাদের এই শর্ট সাজেশন এবং শর্ট নোটের পিডিএফ ফাইল পাবেন। অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে এটা প্রোভাইড করা হবে যাতে আপনি নিজে নিজে কিছুটা পড়াশোনা করতে পারেন। তারপর 1 নভেম্বর থেকে শুরু হয়ে 16টি ক্লাস হবে এবং সেই ক্লাসগুলোর মধ্যে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করানো হবে। তো আমরা 7টা সাবজেক্টের সাজেশন দিব। তো প্রথমেই শুরু করব আমি সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টি ধারা থেকে মাত্র 20টি ধারা পড়লেই আপনি, এমন হতে পারে যে 10টি প্রশ্নই কমন পেয়েছেন, তবে 8টি প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। অর্থাৎ 8 থেকে 10টা প্রশ্ন আপনি মাত্র 20টি ধারা পড়েই পাবেন। কেন পাবেন কমন? কারণ হচ্ছে বিগত সালের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা বিশ্লেষণ করে দেখা যায় যে 57টি ধারার মধ্যে এই 20টি ধারা থেকেই মূলত সবসময় কি এসেছে? প্রশ্ন এসেছে। তার মানে এই ধারাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর এই ধারাগুলো থেকেই প্রশ্ন আসে। সেই ধারাগুলো কি? সেই ধারাগুলো হচ্ছে ধারা 5, ধারা 6, ধারা 8, ধারা 9, ধারা 12, 21, 21-এর এ, 22, 29, 31, 35, 39, 42, 44 এবং ধারা 52 থেকে 57। এই যে 20টি ধারার কথা বললাম,
এই ধারাগুলো থেকেই বিগত সালগুলোতে যত প্রশ্ন এসেছে এই 20টি ধারা থেকে। এখন আপনি কষ্ট করে এই 57টি ধারা কেন পড়তে যাবেন, যেখানে আপনি 20টি ধারা পড়ে 8টি থেকে 10টি প্রশ্ন কমন ফেলতে পারবেন। ঠিক একই রকমভাবে আমরা অন্যান্য সাবজেক্ট থেকেও কি করেছি, বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে এরকম আপনাদের জন্য একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছি। এরপর আমরা আলোচনা করব দণ্ডবিধি। দণ্ডবিধির মোট ধারা আছে 511টি, তার মধ্যে কিছু ধারা বাতিল হয়েছে। এখন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য আপনি কতগুলো ধারা পড়বেন? এই 511টি ধারা যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু আপনার অন্য সাবজেক্টের আর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। তাহলে কি করবেন, এখান থেকে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে যে ধারাগুলো থেকে প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা আছে সেই ধারাগুলো পড়তে হবে। আর আমরা সেটাই করেছি আপনাদের জন্য, অর্থাৎ দণ্ডবিধি থেকে একদম বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা মোট 140টি। এই 140টি ধারা আমরা সিলেক্ট করেছি, এখান থেকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন কমন পাবেন। তো সেই ধারাগুলো আমি বলছি। দণ্ডবিধির ধারা 2, 4, 19, 21, 34, 52, 53, 54, 55, 57, 65, 67, 70, 73, 74, 76, 77, 80, 82, 83, 84, 85, 87, 90, 92, 93, 94, 96, 97, 98, 99, 100, 103, 107, 108, 109, 111, 115, 116, 120-এর এ, 120-এর বি, 121, 124-এর এ, 141, 146, 149, 159, 161, 170, 188, এরপরে 191, 192, 193, 194, 195, 201, 204, 211, 216-র এ আরও আছে দণ্ডবিধির। অর্থাৎ আমরা দণ্ডবিধিটাকে দুই ভাগে ভাগ করি। এই অংশটা থেকে এই ধারাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 299 থেকে যে ধারাগুলো শুরু হয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ অর্থে আমরা বলতে পারি যে এই শেষ অংশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অপরাধগুলো আমাদের দেশে সাধারণত বেশি সংঘটিত হয়। দ্বিতীয় অংশ থেকে আমরা পড়ব 299, 300, 301, 302, 303, 304, 304-এর এ, 304-এর বি, 305, 306, 307, 308, 309, 310, 311, 312, অর্থাৎ 299 থেকে 312 ধারা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ধারাই খুবই গুরুত্বপূর্ণ। এরপর 320, 323, 325, 326, 326-এর এ, 339, 340, 344, 349, 350, 351, 353, 354, 359, 360, 361, 362, 363, 364-র এ, 375, 376, 377, 378, 379, 380, 381, 383, 390, 391, 392, 393, 395, 396, 399, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 415, 416, 417, 419, 420। খেয়াল করেন এখান থেকে যে ধারাগুলো আমি বললাম 378-এর পরেই 420, এখানে কিন্তু বেশিরভাগ ধারায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি কিন্তু বেশিরভাগ ধারায় সাজেশনে উল্লেখ করেছি।
তো সুতরাং এই অংশটা আপনারা অনেক গুরুত্ব দিয়ে পড়বেন। এখানে কি কি ধরনের অপরাধ আছে? এখানে আছে হচ্ছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, অসাধু আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, তারপরে হচ্ছে চোরাই মাল গ্রহণ, প্রতারণা ইত্যাদি অপরাধ এখানে বর্ণনা করা আছে। এরপরে গুরুত্বপূর্ণ 425, 426, 441, 445, 463, 464, 468, 478, 497, 499, 500, 503, 506, 509, 510, 511 দণ্ডবিধি থেকে এই 140টি ধারা আপনাকে পড়তে হবে। তাহলে আপনার একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হবে এবং এই 140টি ধারা আপনাকে এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারেন। সবসময় খেয়াল রাখবেন, বেশি বেশি ধারা পড়ে আপনি মিডিয়াম লেভেলের পড়লেন, বেশি বেশি ধারা পড়লেন, সেখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসলে আপনি অনেক প্রশ্ন পারবেন না, কারণ আপনার জ্ঞান যেহেতু সেখানে কি না, আপনার যথেষ্ট না, পর্যাপ্ত না। কিন্তু আপনি যদি সিলেক্টেড কিছু ধারা আপনি খুব ভালোভাবে পড়েন এবং সেই ধারাগুলো থেকে যদি বেশিরভাগ প্রশ্ন আসে, তাহলে কিন্তু আপনি বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আর এটার জন্য কিন্তু আমরা এই কৌশলটা অবলম্বন করছি আপনাদের জন্য, যে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আগে অবশ্যই একটা সাজেশন তৈরি করে তারপর পড়তে হবে। এখন সেই সাজেশন তৈরি করার কাজটা যেহেতু অনেক সময় সাপেক্ষ এবং আপনাদের জন্য এটা কঠিন, আমরাই সেটা কি করেছি, সহজ করে দিয়েছি আপনাদের জন্য। আমরা সাজেশন দিচ্ছি এবং এই সাজেশনের ভিত্তিতে আমরা একটা স্পেশাল শর্ট নোট তৈরি করেছি। এই শর্ট নোটগুলোতে এই যে ধারাগুলো উল্লেখ করলাম দণ্ডবিধির, এই ধারাগুলো এমনভাবে তথ্য উল্লেখ করা থাকবে যে সেটা আপনি বুঝতেও সহজ হবে, কারণ খুব সহজে উপস্থাপন করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে ওই ধারার বাইরেও, অর্থাৎ ধারা যা বলা আছে সেটার আলোকেও যে বিভিন্ন ধরনের তথ্য থাকে, একটা ধারার সংশ্লিষ্ট যে তথ্যগুলো, সেগুলো আমরা কি করেছি, এই লেকচার শিটে আমরা রেখেছি। তো আমাদের এই শর্ট নোটটি এবং আমাদের এই সাজেশনটি আপনার প্রস্তুতিতে যথেষ্ট সহায়ক হবে। কারণ আমি কৌশলটি কি বললাম, যে বেশি বেশি ধারা মোটামুটিভাবে পড়ার চেয়ে নির্দিষ্ট কিছু ধারা খুব ভালোভাবে পড়া, এটাই হচ্ছে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটাই হচ্ছে পাশ করার একটা গুরুত্বপূর্ণ মূল মন্ত্র। তো আমরা আলোচনা করলাম দণ্ডবিধি। এখন আমি আপনাদের সাক্ষ্য আইন থেকে সাজেশন বলবো। সাক্ষ্য আইনের মোট ধারা আছে 167টি, তার মধ্যে মাত্র 70টি ধারা পড়লেই ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রশ্নগুলো কমন পাবেন। কারণ এই 70টি ধারা থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিগত সালগুলোতে প্রশ্ন এসেছে। ইনশাল্লাহ আগামীতেও এই ধারাগুলো থেকেই প্রশ্ন থাকবে। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 3, 4, 10, 11, 17, 18, 24, 25, 27, 30, 31, 32, 33, 40, 41, 45, 53, 54, 56, 57, 58, 60, 62, 63, 65, 65 বি, 67, 73, 74, 75, 79, 80, 84, 85, 88 এ, 90, 91 এ, 92, 101, 103, 105, 106, 107, 108, 110, 112, 114, 115, 118, 119, 120, 121, 122, 126, 132, 133, 134, 137, 138, 141, 142, 143, 145, 146, 151, 152, 154, 165, 166, 167। এই 70টি ধারা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। তবে তার আগে বলি যে এই 70টি ধারার মধ্যে আবার কিছু কিছু ধারা আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনাকে ডিটেলস পড়তে হবে। কারণ এই ধারাগুলো থেকে আপনার ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে প্রশ্ন আসবে।
অর্থাৎ এখান থেকে প্রশ্ন এসেছে বলে আর আসবে না, বিষয়টা এরকম না, কারণ এই ধারাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কয়েকটি উল্লেখ করছি, কারণ আপনাকে 70টা ধারা পড়তে হবে, এটা আপনার সাজেশন আপনার জন্য। তবু কিছু কিছু ধারাকে অতি গুরুত্ব দিয়ে আপনারা যাতে পড়াশোনা করেন, এই জন্য আমি এই 70টি ধারার মধ্যে আবার কতিপয় ধারা উল্লেখ করে দিচ্ছি। যেমন ধারা 11 প্লি অফ অ্যালিবাই বিষয়ে বলা আছে, ধারা 17 অ্যাডমিশন সংক্রান্ত বিষয় আছে, ধারা 24 যেখানে কনফেশন সংক্রান্ত আছে, ধারা 32 ডাইং ডিক্লারেশন, এরপর ধারা 45 এক্সপার্ট অপিনিয়ন, এরপর হচ্ছে ধারা 56 জুডিশিয়াল নোটিশ, এরপর হচ্ছে ধারা 60 আপনার ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, তারপর 62 প্রাইমারি এভিডেন্স, ধারা 63 সেকেন্ডারি এভিডেন্স, এরপর ধারা 74 সরকারি দলিল, ধারা 75 বেসরকারি দলিল, এরপর হচ্ছে ধারা 90 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে বিধান, এরপর ধারা 101 আছে আপনার প্রমাণের দায়ভার অর্থাৎ বার্ডেন অফ প্রুফ এই সংক্রান্ত বিষয়, এরপর 112 কনক্লুসিভ প্রুফের বিষয় আছে এখানে, এরপর 114 কিছু কিছু ক্ষেত্রে আদালত মে প্রিজাম্পশন করতে পারে, 115 এস্টোপেল, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 126 প্রফেশনাল কমিউনিকেশন যার সুরক্ষা দেওয়া হয়েছে, এরপরে 134 নাম্বার অফ উইটনেস, একটা মামলা প্রমাণ করতে কতগুলো সাক্ষী প্রয়োজন, এরপর 137 আপনার এক্সামিনেশন সিফ ক্রস এগুলোর সংজ্ঞা, এরপরে হচ্ছে লিডিং কোশ্চেন 141, 145 হচ্ছে কন্ট্রাডিক্ট করা, একজন সাক্ষী পরস্পর বিরোধী বক্তব্য দিলে তাকে কন্ট্রাডিক্ট করা, এরপর হচ্ছে 154 হোস্টাইল উইটনেস। তো এরকম এই ধারাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা যা করেছি আপনাদের জন্য এই স্পেশাল একটা শর্ট নোট প্রস্তুত করব, যেখানে আপনার হচ্ছে এই ধারাগুলোকে এমনভাবে উপস্থাপন করা হবে যাতে আপনারা প্রথমত ধারাটা সহজে আপনারা বুঝতে পারেন, সহজে বোধগম্য হয়, আমরা সেইভাবেই সহজ সাবলীল ভাষায় এটা উপস্থাপন করব। পাশাপাশি এখান থেকে অতিরিক্ত যদি কোনো তথ্য থাকে যে সকল ধারায় আছে সেই অতিরিক্ত তথ্যগুলো আমরা দিয়ে দিব। আর এটা যখন আপনি এই সাজেশনটা অনুসরণ করে যে নোটটা দেওয়া হয়েছে সেই নোটটা আপনি যখন পড়বেন, পাশাপাশি আপনাদের জন্য যে আমরা এক্সক্লুসিভ ক্লাসগুলো নিব, মোট 16টি ক্লাস নিব আমরা অনলাইনে, এই ক্লাসগুলোর মধ্যে আপনার গুরুত্বপূর্ণ যে 3টে সাবজেক্ট অর্থাৎ বড় সাবজেক্ট যেখান থেকে 60 মার্কসের প্রশ্ন থাকে, আপনারা জানেন সিপিসি সিআরপিসি পেনাল কোড, এই সাবজেক্টগুলোর হবে 3টা করে ক্লাস, সাক্ষ্য আইনের হবে 2টা ক্লাস এবং বাকি 3টা আইন তামাদি আইন সুনির্দিষ্ট প্রতিকার এবং বার কাউন্সিল অর্ডারের 1টা করে ক্লাস হবে। এই ক্লাসগুলোতে কি করা হবে? এই ক্লাসগুলোতে মূলত এই যে স্পেশাল যে শর্ট নোটটা আপনাদের দেওয়া হবে, এই শর্ট নোট পড়ার কলাকৌশল এবং এই শর্ট নোট থেকে পড়লে কিভাবে আপনি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন, কিভাবে এই ধারাগুলোর থেকে যে ধরনের প্রশ্নে আসুক না কেন আপনি যাতে সেটা পারেন, আমরা সেটা কি করব এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদেরকে শেখাবো। তো সুতরাং আপনারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই 10 অক্টোবরের মধ্যে ভর্তি হবেন, কারণ আমাদের ভর্তির শেষ সময়সীমা 10 অক্টোবর। ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে, কিন্তু ভর্তির সময়সীমা আগেই শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা সর্বোচ্চ 100 জনকে নিতে পারবো এই কোর্সে। তো ভর্তি ফি মাত্র হচ্ছে 2000 টাকা, অর্থাৎ এই কোর্সটি সম্পন্ন করতে চাইলে মাত্র 2000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন একটা স্পেশাল শর্ট সাজেশন, এই শর্ট সাজেশনের ভিত্তিতে শর্ট নোট এবং 16টি এক্সক্লুসিভ ক্লাস। আর ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি সম্পন্ন করতে পারবেন। তাহলে আর দেরি নয়, 10 অক্টোবরের মধ্যে ভর্তি হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? এই ক্লাসগুলো করতে পারবেন। আর ক্লাসগুলোর পদ্ধতি হচ্ছে এটা জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাসগুলো হবে এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি যদি ক্লাসগুলো বারংবার শুনতে চান সেক্ষেত্রে শুনতে পারবেন, অথবা আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন কোনো অসুবিধা নেই, আপনি রেকর্ডিং পেয়ে যাবেন। এরপর আমি সাজেশন দিব ফৌজদারি কার্যবিধির। ফৌজদারি কার্যবিধি অনেক বড় আইন, সেখান থেকে 20 মার্কসের প্রশ্ন থাকে। তো খেয়াল করেন, দণ্ডবিধির 511টা ধারা, সেখান থেকে আমরা 140টি রেখেছি। তো ফৌজদারি কার্যবিধিও কিন্তু অনেক ধারা। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধিতে মোট 565টি ধারা আছে, তার মধ্যে থেকে 135টি ধারা আপনাকে পড়তে হবে। যেহেতু প্রসিডিউরাল ল, যে ধারাগুলো থেকে তথ্যপূর্ণ সেই ধারাগুলোই কিন্তু বেশি বেশি পরীক্ষায় আসে। তাহলে আপনাকে কী করতে হবে? ওই ধারার যাবতীয় তথ্য আপনাকে জানতে হবে। তো সেই ধারা কোনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারা 4, 6, 9, 10, 12, 25, 29-এর বি, 29-এর সি, 31, 32, 33-এর এ, 35, 35-এর এ, তারপর 46-এর এ, তারপর হচ্ছে 54,
54 এ, এরপর হচ্ছে 61, 67 এ, এরপর 86, 87, 88, 89, 100। খেয়াল করে দেখেন আমি যে ধারাগুলো বললাম এখানে কতিপয় নতুন ধারা যা আপনারা অনেকে হয়তো শুনেননি। 2025 সালে কিন্তু ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে। সেই সংশোধনীগুলো যা যা গুরুত্বপূর্ণ সংশোধন সেগুলো কিন্তু আমি এই সাজেশনে রেখেছি এবং আমাদের এই শর্ট নোটেও সেগুলো থাকবে। অর্থাৎ আপনারা একদম আপডেট ল এটা পেয়ে যাবেন এই শর্ট নোটে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ ধারা 106, 107, 110, 127, 129, 131, 144, 145, 146, 154, 155, 156, 157, 160, 161, 164, 167, 172, 173, 173 এ, 173 বি, এই যে দুটো ধারা যুক্ত হয়েছে, দুটো ধারাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আপনাকে যে আপডেট লতে যে তথ্যগুলো আছে সেগুলো জানতে হবে। এইবার পরীক্ষাতে কিন্তু সমূহ সম্ভাবনা আছে 173 এ, 173 বি থেকে প্রশ্ন থাকার। এরপর 174, 176, 179, 182, 183, 188। এরপর 190, 193, 197, 199, ধারা 200, 202, 203, 204, 205, এরপর 221, 222, 227, 233, 234, 235, 239, এরপর 241 এ, 242, 243, 245, 247, 248, 249, 250, 260। এরপরে আপনারা পাবেন 265 সি, যেখানে দায়রা আদালতের বিচারের কথা বলা আছে, 265 এ, 265 সি, 265 ডি, 265 এইচ, 265 জে, 337, 339 বি, 339 সি, 340, 342, 344, 345। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির যে অংশগুলো আমি এতক্ষণ বললাম এখান থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে এবং এখান থেকে কিন্তু ধারাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর 345-এর পর কিন্তু তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, বেছে বেছে কিছু ধারা পড়তে হয়। যেমন দেখেন 345-এর পর আপনারা পড়বেন 364, 366, 368, 374, 375, 376, 377, 382, 386, 399, 401, 402, 403, 407, 408, 410, 412, 413, 414, 417, 417 এ, 421, 423, 426, 431, 435, 436, 439, 439 এ, 442 এ। খেয়াল করবেন এই যে 403 ধারা থেকে 442 এই ধারা পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপিলের চ্যাপ্টার আছে, পাশাপাশি আবার ডাবল জিওপার্টির বিধিবিধান আছে, পাশাপাশি আপনার রিভিশনের বিধানও আছে। তো আপিল, রিভিশন এবং ডাবল জিওপার্টি এই টপিকসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর গুরুত্বপূর্ণ 476, 476 বি, 480, 491, 492, 494, 496, 497, 498, তারপর 517, 522, 529, 530, 539 বি, 540, 544, 561 এ। এই মোট 135টি ধারা সিআরপিসি থেকে আপনারা পড়বেন এবং এই ধারাগুলো আপনারা এমনভাবে পড়বেন যে এখান থেকে প্রশ্ন বেশিরভাগই যেহেতু এখান থেকে আসবে, তো এই প্রশ্নগুলো যদি আপনারা পারেন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আমি আবারও সহজ করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 565টি ধারার মধ্যে আপনি 300 ধারা পড়লেন, ভাষাভাবে পড়লেন, মিডিয়াম লেভেলে পড়লেন, পরীক্ষার হলে গিয়ে আপনি গুবলেট পাকিয়ে ফেললেন, বা আপনার ভাষা মনে আছে, আপনি অ্যান্সার করতে পারলেন মাত্র 5 থেকে 7টা বা সর্বোচ্চ 10টা। তাহলে এত ধারা পড়ে আপনার লাভ হলো কি? আবার যখন আপনি এই আইন থেকে 300 ধারা পড়বেন, অন্য আইনেও এরকম বেশি বেশি পড়বেন, আপনার তো তখন মনে থাকবে না, জট পাকিয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? কাটসাট করে আপনাকে
গুরুত্বপূর্ণ ধারাগুলো বাছাই করতে হবে। আর সেই বাছাইয়ের কাজটাই কি করেছি, আমরা করেছি আপনাদের জন্য, যে এখান থেকে এতগুলো ধারা না পড়ে 135টা ধারা পড়বেন। ধারাগুলো এমনভাবে পড়বেন যেহেতু এখান থেকেই মুষ্টিমেয় প্রশ্ন চলে আসবে। এমনও হতে পারে যে এর মধ্যে 20টা প্রশ্ন চলে এসেছে, কারণ গতবারে কিন্তু দেখবেন এই ধারাগুলোর মধ্যে থেকে প্রশ্ন এসেছে, শুধু একটা প্রশ্ন ছিল এই ধারাগুলোর বাইরে। তাহলে খেয়াল করে দেখেন যে 20টা প্রশ্ন 19টা প্রশ্ন কিন্তু এই ধারাগুলো থেকে গতবারও এসেছে। তাহলে আগামী বারেও কিন্তু কি হতে পারে, এখান থেকে 20টা প্রশ্নই চলে আসতে পারে, না হলেও অন্তত 18টা আসলো, 16টা আসলো। তার মানে কি, আপনি কম ধারা পড়ে আপনি কিন্তু বেশি অ্যান্সার করতে পারলেন। 300 ধারা পড়ে আপনি 10টা অ্যান্সার করার চেয়ে 135টা ভালোভাবে পড়ে সেখান থেকে 18 বা 20টা অ্যান্সার করতে পারাটাই তো উত্তম, এটাই তো বুদ্ধিমানের কাজ। তো সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই শর্ট সাজেশনের গুরুত্ব কী এবং এই শর্ট সাজেশনের ভিত্তিতে যে শর্ট নোট প্রস্তুত করা হবে সেটার গুরুত্ব কী। এরপর আমরা আলোচনা করব তামাদি আইন। তামাদি আইন ছোট আইন, এখান থেকে আপনার মাত্র 15টি ধারা পড়তে হবে আর হচ্ছে 50টি অনুচ্ছেদ পড়তে হবে। তো তামাদি আইনে ধারা এবং অনুচ্ছেদ দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে, অনেক সময় 5টা এরকম, অনেক সময় 6টা 4টা এভাবে প্রশ্ন আসে। তো যাই হোক, তামাদি আইনের আসলে ধারায় অল্প কয়েকটা, সবগুলোই পড়তে হবে, কিন্তু তার মধ্যে আবার বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে পড়বেন। যেমন তামাদি আইনের ধারা 3, ধারা 4, ধারা 5, ধারা 6, ধারা 8, ধারা 9, ধারা 12, ধারা 14, ধারা 17, ধারা 18, ধারা 19, ধারা 25, ধারা 26, ধারা 28, ধারা 29, এই সবগুলো ধারা এখান থেকে যেগুলো আমি বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তামাদি আইনের এই ধারাগুলো আপনারা পড়বেন, পাশাপাশি এখান থেকে এই এখন যে অনুচ্ছেদগুলো আমি বলবো সেগুলোও পড়বেন। অনুচ্ছেদ 3, 10, 17, 19, 23, 24, 40, 42, 44, 48, এরপর 57, 58, তারপর অনুচ্ছেদ 84, 91, 95, 96, অনুচ্ছেদ 103, 104, 110, 113, 114, 116, অনুচ্ছেদ 119, 120, 123, 124, 128, 129, 142, 144, 147, 148, 149, 150, 152, 154, 155, 156, 157, 163, 164, 166, 168, 169, 170, 176, 173, 176, 177, তারপর হচ্ছে 181, 182, এই মোট 50টি অনুচ্ছেদ তামাদি আইন থেকে পড়তে হবে। তামাদি আইনের 10 মার্কস, পড়া কম মার্কস বেশি, এর জন্য একটু কৌশল অবলম্বন করতে হবে যাতে আপনি 10 মার্কসই পেতে পারেন। সেক্ষেত্রে এই যে 183টা যে অনুচ্ছেদ তামাদি আইনের, তার মধ্যে থেকে মাত্র 50টি পড়লেই কিন্তু আপনার পরীক্ষায় ইনশাল্লাহ আপনি কমন পাবেন। তো সুতরাং এখান থেকে সবগুলো অনুচ্ছেদ কষ্ট করে আমার পড়ার প্রয়োজন নেই। এখন যদি এরকম হলো যে আপনি সবগুলো অনুচ্ছেদ পড়লে আপনি যে কটা প্রশ্ন আসবে সবগুলোই পারবেন, আর যদি আপনি 50টি অনুচ্ছেদ পড়েন সেক্ষেত্রে আপনি হয়তো একটা পাবেন না, একটা হয়তো এই 50টা অনুচ্ছেদের বাইরে আসলো, তাহলে কোনটা ভালো? আপনারাই বুঝতে পারছেন যে এই 183টি অনুচ্ছেদ পড়ে এই আপনার 5টা অ্যান্সার করা আর 50টি অনুচ্ছেদ পড়ে 4টি অ্যান্সার করা এটাই উত্তম, কারণ আপনার কিন্তু সাবজেক্ট একটা না। আপনারা দেখবেন যখন সবগুলো সাবজেক্ট আপনারা একসাথে পড়েন তখন কিন্তু আপনাদের জন্য এটা কঠিন হয়ে পড়ে। আপনি যখন নির্দিষ্ট একটা সাবজেক্ট পড়ছেন, আমার কথা মিলিয়ে দেখবেন আপনারা পড়ার সময়, যখন আপনি দণ্ডবিধি পড়ছেন, দণ্ডবিধি পড়া শেষ করে তারপর যখন সিআরপিসি শুরু করলেন দেখবেন যে আপনি দণ্ডবিধির পড়া ভুলে গিয়েছেন। এটা স্বাভাবিক, কিন্তু এটা কি হয়, যখন সব 7টা সাবজেক্ট থেকে আপনি বাছাই করে পড়েন সবগুলো আইনে কিন্তু তখন আপনার মোটামুটিভাবে আপনার মাথায় থাকে, কারণ তখন আপনার এই যে ওভারলোড বলতে যেটা বোঝায়, অতিরিক্ত বোঝা আপনার ঘাড়ে বা মাথায় চাপিয়ে দেওয়া হয়নি। তখন আপনার কি হয়েছে, যতটুকু আপনি নিতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই। পরীক্ষায় পাশ করার জন্য তো 100 দরকার না, দরকার 50। তাহলে আর পাশ করতে গেলে অ্যান্সার করতে হবে কত? অ্যান্সার করতে হবে প্রয়োজন আপনার জন্য 80 থেকে 90টি। তো সুতরাং আপনার যদি এই ধারাগুলো পড়ে সর্বসাকল্যে 80 থেকে 90টি অ্যান্সার করতে পারেন সেটাই হবে আপনাদের জন্য ভালো প্রস্তুতি। এরপর আমরা বার কাউন্সিল অর্ডার ও রুলস এবং প্রফেশনাল এথিক্স থেকে আমি সাজেশন দিব।
বার কাউন্সিল অর্ডারের মোট হচ্ছে আপনার অনুচ্ছেদ আছে 46টি, সেখান থেকে আপনারা পড়বেন হচ্ছে 20টি অনুচ্ছেদ। আমি অনুচ্ছেদগুলো বলে দিচ্ছি। অনুচ্ছেদ 3, অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 5-এর এ, অনুচ্ছেদ 6, 6-এর এ, 8, 10, 11, 11-র বি, 21, 26, 27, 32, 33, 34, 35, 36, 40, 41। এখান থেকে আপনারা মোট 20টি অনুচ্ছেদ পড়বেন। আবার বার কাউন্সিলের রুলস আছে। দেখেন আপনারা এত এত রুলসের মধ্যে আপনি পড়বেন মাত্র 20টি রুলস, অর্থাৎ বার কাউন্সিল যে রুলস বিধি, সে বিধি থেকে পড়বেন কয়টি? 20টি। কি কি বিধি? বিধি 3, বিধি 4, বিধি 5, বিধি 20, বিধি 22, বিধি 28, বিধি 30, বিধি 33, বিধি 34, বিধি 41-এর এ, বিধি 45, বিধি 46, বিধি 49, বিধি 50, বিধি 52, বিধি 55, বিধি 60, বিধি 65-এর এ, বিধি 75-এর এ, বিধি 91। এখান থেকে এই 20টি বিধি আপনারা পড়বেন। এরপরে প্রফেশনাল এথিক্স থেকে 4টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে আইনজীবীদের পারস্পরিক আচরণ, অর্থাৎ এক আইনজীবী অন্য আইনজীবীর সাথে কেমন আচরণ করবে সেই বিষয়গুলো বলা আছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 1, 2, 3, 6, 7, 10, 11, 7টা পড়বেন। এরপরে মক্কেলের প্রতি কেমন আচরণ করবেন সেটা অধ্যায় 2-এ বলা আছে, সেখান থেকে পড়বেন 10টি বিধি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায়টি। এখান থেকে পড়বেন বিধি 1, 2, 3, 4, 5, 6, বিধি 9, 10, 11, 13, এই মোট 10টা বিধি পড়বেন। এরপরে অধ্যায় 3 আদালতের প্রতি দায়িত্ববোধ। এই আদালতের প্রতি দায়িত্ববোধ থেকে পড়বেন 5টা বিধি, 1, 3, 4, 5, 8। আর অধ্যায় 4 জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ, সেখান থেকে পড়বেন গুরুত্বপূর্ণ বিধি, বিধি 2, বিধি 7, বিধি 8। এখান থেকে এই 3টি বিধি গুরুত্বপূর্ণ। তার মানে আপনি সবগুলো বিধি পড়বেন না, এখান থেকে আপনি বাছাই করে করে যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই পড়বেন। কারণ বেশি বেশি পড়ে কিন্তু আপনার এখান থেকে এরকম হবে না যে আপনি খুব বেশি অ্যান্সার করতে পারবেন, বরঞ্চ বেশি পড়লে আপনার এখান থেকে অনেক কিছু মনে থাকবে না। এখন এই যে আমরা যে শর্ট সাজেশন তৈরি করেছি, এটার আলোকে আমরা কি করব? এটার আলোকে আমরা একটা শর্ট হ্যান্ড নোট প্রস্তুত করব। অর্থাৎ এই সাজেশনে যে ধারাগুলো রাখা হয়েছে, যে বিধি অনুচ্ছেদ রাখা হয়েছে, সেগুলোকে আমরা খুব সহজ সাবলীল ভাষায় আমাদের শর্ট নোটে আমরা উপস্থাপন করব, যাতে আপনারা পড়ে এটা বুঝতে পারেন। পাশাপাশি এই ধারাগুলোর যদি অতিরিক্ত কোনো তথ্য বা অতিরিক্ত কোনো কিছু জানার প্রয়োজন থাকে, সেগুলো আমরা এই লেকচার শিটে বা হ্যান্ড নোটে আমরা ইনক্লুড করব। আর আপনাদের জন্য আমরা স্পেশাল 16টি এক্সক্লুসিভ ক্লাসের ব্যবস্থা করেছি। ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে, কিন্তু ভর্তির শেষ সময় হচ্ছে 10 অক্টোবর। কেন? কারণ হচ্ছে আমরা মাত্র 100 জনকে এই কোর্সে ভর্তি নিতে পারবো। যেহেতু আপনার হচ্ছে জুমের সীমাবদ্ধতা থাকে, তো সেই কারণে আমরা সর্বোচ্চ 100 জনকে আমরা ভর্তি নিব। এই 10 অক্টোবরের মধ্যে আপনার ভর্তি হতে হবে। 100 জন ফুলফিল হয়ে গেলে কিন্তু আমরা নিতে পারবো না। তো সেই হিসাবে আপনারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। আর কোর্স ফি মাত্র 2000 টাকা, অর্থাৎ 2000 টাকা কোর্স ফি দিয়ে আপনি পাচ্ছেন আমাদের এই স্পেশাল শর্ট সাজেশন, এই শর্ট সাজেশনের ভিত্তিতে স্পেশাল শর্ট হ্যান্ড নোট আর 16টি ক্লাস। তবে এই স্পেশাল শর্ট সাজেশন এবং শর্ট হ্যান্ড নোটটি কিন্তু আপনারা পাবেন পিডিএফ ফাইল, অর্থাৎ আপনি যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে। তো ক্লাস 1 নভেম্বর থেকে শুরু হলেও আপনি যখনই ভর্তি হবেন তখনই কিন্তু আমাদের এই সাজেশন এবং শর্ট হ্যান্ড নোটের পিডিএফ আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর এই শর্ট সাজেশন এবং হ্যান্ড নোটে কিন্তু আপডেট যে আইন, অর্থাৎ 2025 সালে যে সংশোধনী এসেছে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি, সেটা কিন্তু এখানে আপডেট করা আছে। অর্থাৎ আপনারা এই আপডেট লর ভিত্তিতে কিন্তু এই সাজেশন এবং নোটটি পাবেন। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অতি সত্বর ভর্তি হয়ে যাবেন। এরপর আমি সাজেশন দিব দেওয়ানি কার্যবিধির, আমাদের সর্বশেষ সাবজেক্ট। আমি 6টি সাবজেক্টের ইতিমধ্যে সাজেশন দিয়েছি, এখন আমি দেওয়ানি কার্যবিধির সাজেশন দেব। দেওয়ানি কার্যবিধি থেকে আপনি মোট ধারা পড়বেন 55টি ধারা পড়বেন। এরপরে আদেশগুলো থেকে আমি বাছাই করে করে বলে দিব কোন আদেশের কোন বিধিগুলো গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা দেখি ধারা। দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে ধারা 2, ধারা 6, ধারা 9, ধারা 10, ধারা 11, ধারা 12, ধারা 14, ধারা 15, 16, 17, 18, 19, 21,
24, 26, 30, 32, 33, 35, 35-এর এ, 35-এর বি, 46, 48, 51, 56, 58, 60, 74, 75, 77, 79, 80, 88, 89 এ, 89 বি, 89 সি, 91, 95, 96, 97, 104, 107, 113, 114, 115, 122, 123, 132, 135-এর এ, 137, 144, 148, 151, 152, 153। এখান থেকে এই 55টি ধারা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা কি করেছি, এই 55টি ধারাকে আমরা খুব সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করেছি আমাদের শর্ট হ্যান্ড নোটে। কারণ হচ্ছে দেওয়ানি কার্যবিধি, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। আপনি হচ্ছে এই ধারাগুলো যখন সহজ সাবলীলভাবে পড়বেন, সহজ সাবলীল ভাষায় লেখাটা পড়বেন যখন, তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আদেশ ও বিধিসমূহ দেখব। দেওয়ানি কার্যবিধির আদেশ 1, যেখানে বলা আছে মামলার পক্ষদ্বয়, এখান থেকে বিধি গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি 1, 8, 9, 10। এরপর আদেশ 4, যেখানে মামলা দায়েরের বিষয় বলা আছে, এখান থেকে শুধু একটা বিধি গুরুত্বপূর্ণ, বিধি 1। এরপর আদেশ 5, সমন ইস্যু ও সমন প্রেরণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে গুরুত্বপূর্ণ বিধিগুলো হচ্ছে বিধি 1, 15, 17, 20, 30। এরপর হচ্ছে আদেশ 6, যেখানে প্লিডিংসের বিষয় বলা আছে, আরজি ও লিখিত জবাব। সেখানে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 1, বিধি 2, বিধি 14, বিধি 16, বিধি 17, বিধি 18। এরপর আদেশ 7, আরজি বা প্লেইন্টের বিষয় বলা আছে, যেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি 1, বিধি 10, বিধি 11, বিধি 13। এরপর আদেশ 8, লিখিত জবাব এবং সেট অফ। এখান থেকে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 1, বিধি 6, বিধি 10। আর আদেশ 9, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, অর্থাৎ মামলায় যেদিন হাজিরা, সেই হাজিরার দিন যদি পক্ষদ্বয় হাজির থাকে বা না থাকে কি হয়, কোন পক্ষ হাজির থাকলে কি হবে, সেই বিষয়টা বলা আছে আদেশ 9। বিধি 2, বিধি 3, বিধি 4, বিধি 5, বিধি 6, 8, 9, 9-এর এ, 13, 13-র এ। এখানকার আমি অনেকগুলো বিধি দিয়েছি, কারণ এখানকার বেশিরভাগ বিধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আদেশ 10, পক্ষদ্বয়ের জবানবন্দি, শুধু বিধি 4 পড়বেন। আদেশ 11, আবিষ্কার এবং পরিদর্শন, এখান থেকে বিধি 1 এবং বিধি 21। এরপর আদেশ 12, অ্যাডমিশন, স্বীকার, এখান থেকে পড়বেন বিধি 4। এরপর আদেশ 14, ইস্যু গঠন, এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি 1, বিধি 3, 5, 8। এরপর আদেশ 16, যেখানে সাক্ষীদের প্রতি সমন এবং সাক্ষীদের হাজিরার বিষয় বলা আছে, বিধি 12 এবং বিধি 20, এই দুটো বিধি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এতগুলো বিধির মধ্যে বিধি 12 এবং বিধি 20, এই দুটো পড়লে আপনার হবে ইনশাল্লাহ। এরপর আদেশ 17, মুলতুবি, অ্যাডজর্নমেন্ট, যেখান থেকে বিধি 1, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ওই এক বিধিতে অনেকগুলো উপবিধি আছে, সেগুলো পড়তে হবে। এরপর আদেশ 18, মামলার শুনানি এবং সাক্ষীর জবানবন্দি, এখান থেকে পড়তে হবে বিধি 1, বিধি 4-এর এ, বিধি 17, বিধি 19। এখানে কিন্তু বেশ পরিবর্তন এসেছে, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আদেশ 20, রায় এবং ডিক্রি, এখান থেকে পড়তে হবে বিধি 1, বিধি 5-এর এ। এরপর আদেশ 21, ডিক্রি এবং আদেশ কার্যকর, বিধি 11, বিধি 12, বিধি 30, বিধি 32, বিধি 84, বিধি 85, বিধি 89, বিধি 98। আদেশ 22, পক্ষদ্বয়ের মৃত্যু, বিবাহ এবং দেউলিয়াত্ব, এখান থেকে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 3, বিধি 4, 8, 9, 9-এর এ। আর আদেশ 23, মামলা প্রত্যাহার এবং সমন্বয়, যেখান থেকে পড়তে হবে হচ্ছে বিধি 1 এবং বিধি 3। এরপর আদেশ 26, সাক্ষীদের পরীক্ষার জন্য কমিশন, এখান থেকে পড়তে হবে বিধি 1, বিধি 9, বিধি 11, বিধি 13। এরপর আদেশ 32, নাবালক ও উন্মাদ ব্যক্তির পক্ষে ও বিপক্ষে মোকদ্দমা, এখান থেকে পড়তে হবে বিধি 1 ও বিধি 2। এরপর আদেশ 33, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, এখান থেকে পড়তে হবে বিধি 1, বিধি 3। এরপর আদেশ 35, স্বার্থবিহীন মোকদ্দমা, যেটাকে আমরা বলি ইন্টারপ্লিডার স্যুট, এখান থেকে পড়তে হবে বিধি 1, বিধি 5। আদেশ 38, রায়ের পূর্বে গ্রেপ্তার এবং ক্রোক, এখান থেকে গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 1, বিধি 4, বিধি 5, বিধি 6, বিধি 12। আদেশ 39, অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন,
গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে বিধি 1, 2, 3 এ, 4, 5 এ। তারপর আপনারা পড়বেন আদেশ 40 রিসিভার নিয়োগ, যেখান থেকে শুধু একটা বিধি পড়লে চলবে, সেটা হচ্ছে বিধি 1। এরপর আদেশ 41 আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, যেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি 1, বিধি 12 এ, 17, 18, 19, 19 এ, 21, 21 এ, 23। অর্থাৎ এই অর্ডারটিও গুরুত্বপূর্ণ, বিধিগুলোও গুরুত্বপূর্ণ। এরপর আদেশ 43 আদেশের বিরুদ্ধে আপিল, বিধি 1। আদেশ 46 রেফারেন্স, বিধি 1। এখান থেকে শুধু একটা করে বিধি পড়লে হবে। আদেশ 47 যেখানে রিভিউ সম্পর্কে বলা আছে, বিধি 1, বিধি 4। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সাজেশন। আমরা 7টা সাবজেক্টের শর্ট সাজেশন, অর্থাৎ সবগুলো সাবজেক্ট মিলিয়ে যে আদেশ, বিধি, অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বললাম। আশা করি এতে আপনারা উপকৃত হবেন, কারণ আপনারা যারা এই যে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন এসেছে, এই বিষয়গুলো যাদের আপনার হচ্ছে অ্যানালাইসিস করা সম্ভব না, সময়ের অভাবে হোক অথবা ভিন্ন কোনো কারণে হোক, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই সাজেশনটা অনেক বেশি কার্যকর হবে। কারণ আপনাকে এখন আর কষ্ট করে এইগুলো প্রস্তুত করতে হবে না। আমরা অনেক বেশি যাচাই বাছাই করে এই সাজেশনটি প্রস্তুত করেছি, যেখানে গুরুত্বপূর্ণ ধারাগুলো, যেগুলো থেকে প্রশ্ন আসার মতো সাধারণত এসে থাকে, সেই ধারাগুলোই আমরা এখানে মেনশন করেছি। আপনাদের জন্য এই শর্ট সাজেশন প্রস্তুত করেছি। আর আমরা এই শর্ট সাজেশনের ভিত্তিতে একটা শর্ট হ্যান্ড নোটও প্রস্তুত করব। বিশেষ করে আপনাদের 29 নভেম্বর যেহেতু পরীক্ষা, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, এখন কিন্তু আপনাদের সব আইনের সব ধারা, অনুচ্ছেদ, বিধি পড়া সম্ভব না। তাহলে আপনাকে কাটছাট করতে হবে। আর কাটছাট করাটা আপনাদের জন্য জরুরি। কেন জরুরি? অপ্রয়োজনীয় জিনিস পড়ে লাভ কি, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তার চেয়ে বরং যে ধারা, বিধি, অনুচ্ছেদগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেগুলোই আমরা বেশি ভালো করে পড়ি। তাতে কি হবে? পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসলে আপনি কমন পাবেন। আপনার যে ধারাগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আপনার একটা ডেপথ নলেজ হবে, এবং এটা রিটেনেও খুব বেশি কাজে দিবে। যখন আপনি এক্সট্রা ইনফরমেশনগুলো এমসিকিউতেও জেনে যাবেন, তখন এই তথ্যগুলোই কিন্তু রিটেন পরীক্ষাতে খুবই কাজে দিবে। তো আমরা আপনাদের জন্য একটা কোর্সের ব্যবস্থা করেছি, শর্ট কোর্স, যার ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে, এবং ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে অনলাইনের মাধ্যমে। মোট 16টি ক্লাস হবে এই কোর্সে। তার দেওয়ানি কার্যবিধি 3টি, দণ্ডবিধি 3টি, ফৌজদারি কার্যবিধি 3টি, আর সাক্ষ্য আইনের 2টি, এবং তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকারণ এবং বার কাউন্সিল অর্ডার 1টি করে। এই মোট 14টি ক্লাস এবং আরও 2টো রিভিশন ক্লাস, সর্বসাকুল্যে 16টি ক্লাস। এই 16টি ক্লাসে কি পড়ানো হবে? এই যে আপনাদের যে শর্ট সাজেশন আমি এতক্ষণ পরে আলোচনা করলাম, এই শর্ট সাজেশনের ভিত্তিতে যে ধারাগুলো আছে সেগুলো আমরা আমাদের যে শর্ট নোট প্রস্তুত করব, সেই শর্ট নোটের আলোকে আমরা এই ক্লাসগুলো নিব। অর্থাৎ আপনি এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন আমাদের স্পেশাল শর্ট নোট, শর্ট সাজেশন এবং 16টি ক্লাস। এবং ক্লাসগুলো যেহেতু রেকর্ড করা থাকবে, আপনি কিন্তু বারংবার শুনতে পারবেন। তো হাতে যে সময় আছে, এই সময় কিন্তু আপনার প্রস্তুতি নেওয়ার জন্য এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি হবে। এখন আপনার অনেক বেশি বেশি পড়া যেমন সম্ভব না, আবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়া সম্ভব না। পাস করতে চাইলে তো সেগুলো পড়তেই হবে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য এই কষ্ট করে যেটা করেছি, সেটা হচ্ছে এই শর্ট সাজেশন, শর্ট নোট প্রস্তুত করেছি, এবং ক্লাস নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হতে চান, এক্সক্লুসিভ এই ক্লাসগুলো, তাদের জন্য করণীয় হচ্ছে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে মাত্র 2000 টাকা কোর্স ফি দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। তবে আরেকটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 1 নভেম্বর, কিন্তু ভর্তির শেষ তারিখ হচ্ছে 10 অক্টোবর। কেন? কারণ হচ্ছে আমরা মাত্র 100 জনকে সুযোগ দিব। 100 জন যখন ভর্তি হয়ে যাবে, আমরা কিন্তু এই কোর্সটি বন্ধ করে দেব। অর্থাৎ 100 জনের বেশি আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না। তো সুতরাং যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা আগ্রহী, তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।